নমস্কার। আজকে আমরা ডিসকাস করব বন্ধ্যাত্ব নিয়ে কিছু কুসংস্কার এবং তার এক্স্যাক্ট ফ্যাক্টসগুলি। সবার প্রথম আমরা সবাই ভেবে থাকি যে বন্ধ্যাত্ব শুধু মহিলাদের প্রবলেম। ফ্যাক্ট এমনটা কিন্তু না। বন্ধ্যাত্বর 100টি কাপলসদের মধ্যে অ্যাটলিস্ট 30 থেকে 35 জন কাপলে কিন্তু পুরুষের প্রবলেম থাকে। সো যতটা একটা মহিলা রেসপন্সিবল, ততটাই একটা পুরুষও কিন্তু রেসপন্সিবল বন্ধ্যাত্বর জন্য। সেকেন্ড ফ্যাক্ট, যে আমরা যে কোনো ডাক্তারকে দেখানোর আগে 1 বছর অপেক্ষা করব, তারপরই ডাক্তারকে দেখাবো, এমনটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল হয় না। হ্যাঁ, যদি আমাদের বয়স কম, বিয়ের 1 বছর আমরা একটু দেখতে চাই, তারপরে ডাক্তারকে দেখাতে চাই, ঠিক আছে। কিন্তু কিছু স্পেশাল কেসেসে, যেখানে মহিলার বয়স 35, মানে বিয়েই একটু দেরি করে হয়েছে, মহিলার আগে এন্ডোমেট্রিওসিস কিংবা পলিসিস্টিক ওভারিস কোনো রকম কিছু প্রবলেম থেকেছে, কিংবা কোনো অপারেশন হয়েছে, এই সব ক্ষেত্রে কিন্তু বিয়ের পর 1 বছর অপেক্ষা করবই এমনটা না, 6 মাস ট্রাই করেও আমরা ডাক্তারকে দেখাতে পারি। থার্ড মিথ হচ্ছে যে মালাডি জাতীয় ওষুধ, যেগুলো বাচ্চা না হওয়ার জন্য না হয়, এগুলো ওষুধ নিলে আমাদের নাকি ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। ফ্যাক্ট হচ্ছে এমনটা কিন্তু না। মালাডি জাতীয় ওষুধ যেই মাসে আমরা খাচ্ছি, শুধু সেই মাসে প্রেগনেন্সিটা আসতে দেয় না, কিন্তু ওষুধটা বন্ধ করার 2-3 মাস পরই আমাদের আগে যা ফার্টিলিটি পোটেনশিয়াল ছিল, মানে যতটা প্রেগনেন্সি আসার সম্ভাবনা ছিল, অতটা কিন্তু পরে আবার এসেই যায়। সো যতদিন আপনারা প্ল্যানিং করছেন না, ততদিন অবশ্যই ওষুধ খাবেন। ওষুধটা বন্ধ করার 2 মাসের মধ্যেই কিন্তু আপনাদের আগের মতন আবার প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা থেকে যাবে। ফোর্থ মিথ হচ্ছে যে কম বয়সী কাপলসদের, দম্পতিদের বন্ধ্যাত্ব হয় না। এমনটা কিন্তু সবসময় সত্যি হয় না। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি যে বয়স একটু মহিলার বেশি হলে কিংবা পুরুষের বেশি হলে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু 30-এর বয়সের কম হলেও এরকম সব দম্পতিদের মধ্যে 10টি দম্পতির মধ্যে একজনের কিন্তু কিছু বন্ধ্যাত্ব রিলেটেড প্রবলেম থাকতে পারে। সো কম বয়স হলে আমার বন্ধ্যাত্ব রিলেটেড কোনো প্রবলেম হবে না, এটা কিন্তু ভুল। ফোর্থ ফ্যাক্ট, যে আমার বয়স 35-এর বেশি হয়ে গেছে, আমার আর বাচ্চা হবে না, এমনটা একদমই না। বয়স বেশি হয়ে গেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আজকাল উইথ অ্যাডভান্স টেকনিক্স, উইথ ভেরিয়াস ট্রিটমেন্টস, অনেক, যতদিন আমার মাসিক হচ্ছে এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক রকম পদ্ধতিতে বাচ্চা আসার সম্ভাবনা থাকবে। সো এটা ভাববেন না যে আমার বয়স 35 হয়ে গেছে, আমি আর ডাক্তারকে কি দেখাবো, এমনটা একদম না। এখনো আশা আছে। ফিফথ, আমরা ভেবে থাকি যে একটা ইনফার্টিলিটি সেন্টারে যাওয়া মানে আইভিএফ আমাদের একমাত্র ট্রিটমেন্ট, সব পেশেন্টদেরই আইভিএফ করানো হবে, এরকম কিন্তু একদমই না। একটা যখন বন্ধ্যাত্ব নিয়ে পেশেন্ট, মানে দম্পতি আমাদের কাছে আসে, তখন আমরা ওনাদেরকে ভালোভাবে টেস্ট করি, বুঝি আমাদের প্রবলেমটা কোথায় আছে, তারপরে কিন্তু ওদের চিকিৎসার মোডালিটাটা আমরা ডিসাইড করি। হ্যাঁ, টেস্ট টিউব বেবি অর্থাৎ আইভিএফ ডেফিনেটলি একটা অ্যাডভান্সড উন্নত মানের চিকিৎসা। তার মানে এটা না যে সব কাপলসদেরই এই ট্রিটমেন্ট লাগবে। যাদের এটা লাগবে ওদের ক্ষেত্রে এটা করতেই হবে, কিন্তু এছাড়াও ওষুধ খেয়ে নর্মালি ট্রাই করা কিংবা আইইউআই, এই দুটি আলাদা চিকিৎসার ট্রিটমেন্ট অপশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আরেকটা মিসকনসেপশন হলো যে আইভিএফ ট্রিটমেন্ট করলেই আমার টুইন্স প্রেগনেন্সি কিংবা মাল্টিপল প্রেগনেন্সি হবে। হ্যাঁ, আইভিএফ এ ফ্যাক্ট হলো যে আইভিএফ এ দুটো কিংবা তার বেশি বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে থাকে, বেশি থাকে, কিন্তু আজকালকার যুগে অনেক দম্পতিরাই আমাদের কাছে বলে যে আমরা একটাই ভ্রূণ পুশ করব। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুটো ভ্রূণ পুশ করি, সেই জন্য দুটি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও অনেকেই আজকাল একটা ভ্রূণ পুশ করার জন্য আমাদের কাছে করেন, রিকোয়েস্ট করেন। তো আমরা একটাই ভ্রূণ পুশ করি এবং এইসব ক্ষেত্রে টুইন প্রেগনেন্সি হবে না। নেক্সট মিথ হলো যে আইভিএফ করলে আমার যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটার কোনো রকম হেলথ প্রবলেম হবে, বাচ্চাটা হয়তো অতটা ইন্টেলিজেন্ট হবে না। অনেক কাপলসরাই আমাদের এটা জিজ্ঞেস করে, এমনটা একদম না। আইভিএফ করলে কিংবা নর্মালি বাচ্চা আসুক, বাচ্চাটা কিন্তু হাজবেন্ডের আর ওয়াইফেই। সো বাচ্চার কতটা হাইট হবে, বাচ্চার গায়ের রং কেমন হবে, বাচ্চা কতটা সুস্থ হবে, কতটা ইন্টেলিজেন্ট হবে, পুরোপুরি মা আর বাবার জেনেটিক্সের উপরে ডিপেন্ড করে। এর উপরে একদমই ডিপেন্ড করে না যে কোন ভাবে আমরা বাচ্চা নিলাম। নেক্সট মিথ হচ্ছে, অনেকেই ভাবে যে আইভিএফ করলে হয়তো মহিলার কোনো রকম অসুবিধা হবে, মহিলার ভবিষ্যতে গিয়ে ক্যান্সার হবে, কিংবা মহিলার তাড়াতাড়ি মেনোপজ হয়ে যাবে, কিংবা মেন্সেস তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এমনটা কিন্তু একদম না। আইভিএফ রিলেটেড যেগুলি সাইড ইফেক্টস আছে, সেগুলি কিন্তু টেম্পোরারি। যেই মাসে মহিলার আইভিএফ করা হচ্ছে, একমাত্র সেই মাসেই সাইড ইফেক্টস গুলো হয়, এমন কোনো সাইড ইফেক্টই পার্মানেন্ট না।
এবং ক্যান্সারের সম্ভাবনা কিংবা অন্য কোনো রকম হেলথ ইস্যুস মহিলার হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই আইভিএফ এ বাড়ে না। সো আপনারা ঘাবড়াবেন না আইভিএফ করার কথা ভাবার আগে। লাস্টলি অনেকেই এটা ভেবে থাকে, এটা একটা কুসংস্কার হয়ে গেছে যে আইভিএফ করলে আমাদের জীবনের এটা লাস্ট ডিসিশন, এটা একটা ডেসপারেট ট্রিটমেন্ট, আমার জীবন এখানে শেষ হয়ে গেল। অনেক দম্পতিদেরকে আমি এটা বুঝিয়ে থাকি যে একদমই এরকমটি না। আমার কিছু একটা প্রবলেম আছে, আমার জন্য এই ট্রিটমেন্টটা আইভিএফ করাটা কিংবা টেস্ট টিউব বেবি করাটা সব থেকে ভালো অপশন বলেই ডাক্তার আমাদেরকে এই ট্রিটমেন্ট অপশনটা বলছেন। এতটুকু ভরসা আপনাদের ডাক্তারের উপরে রাখতে হবে। আইভিএফ এ বাচ্চা নিয়েছি বলে আমাকে বিশাল একটা আমার লাইফে চেঞ্জ হয়ে যাবে এমনটা একদমই নয়। সো আপনারা ভয় পাবেন না। আমি বেশিরভাগ দম্পতিদেরকে এটাই বলে থাকি কি একবার বাচ্চা এসে গেলে তোমরা ভুলে যাবে যে কিভাবে কোন মেথডে কোন ট্রিটমেন্টে আপনাদের বাচ্চা এসেছে। এটা ভুলে গেলে কিন্তু আপনারা পিসফুলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং বাচ্চা হওয়ার খুশি তো সব দম্পতিদের কাছেই সব থেকে বড়। ধন্যবাদ।